আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এইচএসসি একাডেমিক কোর্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব অর্থনীতি প্রথম পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বাজার। তবে তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোসাম্মদ হাসনেহা নামুন, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে বাজারের শ্রেণী বিভাগ, উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য। এছাড়াও আমরা আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। বলে দেই বাজারের শ্রেণী বিভাগ, এখান থেকে আমার মূলত এমসিকিউ, সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ সব ধরনের প্রশ্নই এসে থাকে। বাজারের শ্রেণী বিভাগ, বাজারের শ্রেণী বিভাগ যাওয়ার আগে আমরা প্রথমেই দেখব যে সাধারণ অর্থে বাজার বলতে আমরা আসলে কি বুঝি। সাধারণ অর্থে বাজার বলতে আমরা কোনো স্থানকে বুঝি যেখানে মূলত ক্রেতা বিক্রেতার সমাগমের মাধ্যমে কি হয়, দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়। আমরা যে বাজারে দেখি, যেমন কাউরান বাজার আমাদের কাছে কি বাজারের একটা সংজ্ঞা, আমরা মনে করি যে কাউরান বাজার হচ্ছে বাজার। কিন্তু অর্থনীতিতে বাজার শব্দটি একটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। খেয়াল করুন, অর্থনীতিতে বাজার বলতে কি হয় না, নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অর্থনীতিতে আমরা বাজার বলতে মূলত কোনো স্থানকে বুঝি না, একটা নির্দিষ্ট দ্রব্যকে বুঝি যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়। আচ্ছা, বাজারের মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে তোমার যে এটা নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় না। অর্থনীতিতে বাজার বলতে আমরা মূলত একটা দ্রব্যকে বোঝাই, যে দ্রব্যটাকে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়, বা প্রতিযোগিতার মাধ্যমে দাম নির্ধারিত হয় এবং সেই নির্ধারিত দামে একটা পণ্যের ক্রয় বিক্রয় হয়। সেই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি কি একটা পণ্যের বাজার। যেমন দেখো, শেয়ার বাজার, পাটের বাজার, স্বর্ণের বাজার, অর্থাৎ এখানে কিন্তু কোনো স্থানের নাম দিয়ে হচ্ছে না, বরং একটা পণ্যের নাম দিয়ে আমরা বাজার বোঝাচ্ছি। ঠিক আছে, এখানে ফরাসি অর্থনীতিবিদ কুর্নট তিনি এক ধরনের সংজ্ঞায়ন করেছেন। অধ্যাপক অধ্যাপক চ্যাপম্যান তিনি এক ধরনের সংজ্ঞায়ন দিয়েছেন। ঠিক আছে, আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে। এখানে একইভাবে অধ্যাপক ডমিনিক স্যালভেটর তিনি এক ধরনের বাজারের সংজ্ঞায়ন দিয়েছেন। আমরা এই সংজ্ঞাগুলো একটু নিজেরা পড়ে নিব, কারণ এই সংজ্ঞায়নগুলো থেকে আসলে আমরা একটা সামারিতে পৌঁছাই। অর্থাৎ প্রত্যেকটা সংজ্ঞা আমরা যদি বিশ্লেষণ করি, এই যে প্রত্যেকটা সংজ্ঞায়ন আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা বাজারের মূলত কিছু উপাদান পাই, 4 ধরনের উপাদান পাই। অর্থাৎ বাজারের যে সংজ্ঞায়ন বা বাজার বলতে আমরা যেটা বুঝি অর্থনীতিতে, বাজারের সংজ্ঞায়নটাকে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা মূলত 4 ধরনের উপাদান পাই। প্রথমত দেখো যে ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক দ্রব্য বা সেবা কি লাগবে, আমার এক বা একাধিক দ্রব্য বা সেবা লাগবে। এরপর সেই দ্রব্যটা বিক্রয় করার জন্য আমার কি লাগবে, ক্রেতা লাগবে, এবং যে বিক্রি করবে এরকম বিক্রেতা লাগবে। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হতে হবে। একটা বাজারের বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছি। এরপর দেখো, দ্রব্যটি ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক অঞ্চল লাগবে। অর্থাৎ আমি যে দ্রব্যটা উৎপাদন করছি, সেই দ্রব্যটা আমি বিক্রি করব, এরকম আমার কি এক বা একাধিক অঞ্চল লাগবে। উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট দামে এবং সময়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোনো স্থানে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয়কে অর্থনীতিতে বাজার বলা হয়। সুতরাং তোমাদের যদি ক নম্বরে প্রশ্ন আসে যে বাজার বলতে কি বোঝায়, তাহলে তোমরা এই যে শেষের যে সংজ্ঞায়নটা এটা দিয়ে দেবে, কারণ এটা মূলত তোমার এসেছে পূর্ববর্তী যে সংজ্ঞায়নগুলো বিভিন্ন অর্থনীতিবিদ দিয়েছে, সেই সংজ্ঞায়নগুলোকে বিশ্লেষণ করে মূলত আমরা 4 ধরনের উপাদান পেয়েছি। এই 4 ধরনের উপাদানকে একত্রিত করে তোমার মূলত বাজারের এই সংজ্ঞাটা প্রদান করা হয়েছে। তাহলে বাজার বলতে আমরা মূলত কি বুঝি, যে একটা দ্রব্যকে বুঝি বা একটা দ্রব্যকে বোঝায় যেখানে কি হবে, সেই দ্রব্যটার দাম নির্ধারিত হবে দর কষাকষির মাধ্যমে। কার কার মধ্যে দর কষাকষি হবে, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে। এবং সেই পণ্যটা আমরা কি করব, বিক্রয় করার জন্য আমাদের এক বা একাধিক অঞ্চলের দরকার হবে। বাজার বলতে তাহলে আমরা এই 4 ধরনের উপাদানের একটা সমন্বিত রূপ বুঝি। ঠিক আছে, আমরা চলে যাব বাজারের শ্রেণী বিভাগে। দেখো, বাজারকে মূলত 3 ভাগে শ্রেণী বিভাগ আমরা করতে পারি। প্রথমত যদি দেখো, আয়তনের ভিত্তিতে বাজারকে আমরা শ্রেণী বিভাগ করতে পারি। আরেকটা হচ্ছে সময়ের ভিত্তিতে, সরি এটা একদম দেখাই যাচ্ছে না, তাই না? ওকে,
সময়ের ভিত্তিতে, আরেকটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে। এখন দেখো এখানে আয়তন বা পরিধির ভিত্তিতে কয়েক প্রকার বাজার আমরা দেখতে পাই, সময়ের ভিত্তিতে কয়েক প্রকার দেখতে পাই, প্রতিযোগিতার ভিত্তিতে কয়েক প্রকার দেখতে পাই। এগুলোই আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে থাকবো, ঠিক আছে? তাহলে আমরা সামনে চলে যাই। ওকে, প্রথমেই দেখো আয়তন বা পরিধির ভিত্তিতে আমরা বাজারকে কয় ভাগে ভাগ করতে পারি। আয়তন বা পরিধির ভিত্তিতে আমরা বাজারকে মূলত 3টা শ্রেণীতে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে তোমার স্থানীয় বাজার, আরেকটা হচ্ছে জাতীয় বাজার, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজারের সংজ্ঞায়নটা আমরা একটু খেয়াল করি। যে দ্রব্যের বাজার দেশের বিশেষ স্থান বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে তার বাজারকে স্থানীয় বাজার বলে, যেমন শাকসবজির বাজার, মাছ, ইট প্রভৃতির বাজার। এখন দেখো কেন এটা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমাদের কিছু কিছু দ্রব্যাদি আছে যেগুলো ধরো পচনশীল, যেমন শাকসবজি ধরো পচনশীল। এটা তুমি ধরো সকালে যখন ক্ষেত থেকে তুলবে এটা বিকাল পর্যন্ত তাজা থাকবে, 2 দিন পর্যন্ত এটা কিন্তু তাজা থাকবে না নর্মালি। এই জন্য কি হয়, এই ধরনের দ্রব্যাদিগুলো সাধারণত আমাদের যে স্থানীয় বাজার, আমাদের বাসার পাশের যে বাজার, এরকম স্থানীয় বাজারেই এটার ক্রয় বিক্রয় সম্পন্ন হয়। আরেকটা হচ্ছে জাতীয় বাজার। জাতীয় বাজার হচ্ছে কোনো দ্রব্যের বাজার সারা দেশব্যাপী হলে তাকে জাতীয় বাজার বলে, যেমন দেশীয় বস্ত্র, প্রসাধনী, যন্ত্রপাতি, এগুলো কি হয় ধরো দেশের একটা নির্দিষ্ট স্থানে উৎপাদিত হয়ে কি হয় সারা দেশে ছড়িয়ে যায়। আমরা ছিলাম এখানে। আচ্ছা, তো দেশীয় বাজার দেখো যে একটা নির্দিষ্ট পণ্য সেটা একটা নির্দিষ্ট জায়গায় উৎপাদিত হয়, কিন্তু কি হয় সেটা সারা দেশেই ছড়িয়ে যায়। যেমন ধরো রাজশাহীর আম কিন্তু শুধু রাজশাহীর মধ্যেই বা রাজশাহীর যে স্থানীয় বাজার আছে সেখানে সীমাবদ্ধ থাকে না, বরং এটা সারা দেশে বিভিন্ন বাজারে এটার কি হয় আমরা দেখি যে বিভিন্ন বাজারে এটা চলে যায়। আরেকটা আরেকটা হচ্ছে কি আন্তর্জাতিক বাজার। কোনো দ্রব্যের বাজার দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য দেশেও সম্প্রসারিত হলে সে বাজারকে আন্তর্জাতিক বাজার বলে, যেমন সোনা, রূপা, উন্নত মানের তৈরি কোনো পোশাক, যন্ত্রপাতি। এটার খুব ভালো একটা উদাহরণ হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক। বাংলাদেশে তৈরি পোশাক কিন্তু আমরা আমেরিকা সহ বিভিন্ন দেশে কিন্তু এগুলো আমরা কি করি, রপ্তানি করি। সুতরাং বাংলাদেশে তৈরি পোশাকে শুধু যে বাংলাদেশেই এটার বাজার আছে তা না, বরং এটা দেশের বাইরেও এটার বাজার আছে, যেটাকে আমরা বলছি আন্তর্জাতিক বাজার। সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদের খুব বেশি সমস্যা পড়তে হয় না। পরিধির ভিত্তিতে আমরা যদি দেখি 3 প্রকার বাজার, একটা স্থানীয় বাজার, একটা কি স্থানীয় বাজার, একটা হচ্ছে জাতীয় বাজার, একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার, ঠিক আছে? এরপরে আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে। এখন আমরা দেখব যে সময়ের ভিত্তিতে আমরা বাজারকে কয় ভাগে ভাগ করতে পারি। সময়ের ভিত্তিতে আমরা মূলত বাজারকে 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, আর একটা হচ্ছে স্বল্পকালীন বাজার, একটা হচ্ছে দীর্ঘকালীন বাজার, আর একটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। প্রত্যেকটা আমরা এখন আলাদা আলাদা ভাবে দেখব। প্রথমেই আসো অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার বলতে এমন একটা বাজার আমরা বুঝি যে বাজারে একটা পণ্য খুবই অল্প সময়ের মধ্যে সেটা ক্রয় বিক্রয় সম্পন্ন করতে হয়। যেমন ধরো সবজির বাজার বা ধরো তোমার মাছের বাজার, যেগুলো হচ্ছে পচনশীল দ্রব্য। আমরা একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে স্থানীয় বাজারে আমরা কি করি, সাধারণত যেই পণ্যগুলো আমার হচ্ছে অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, পচনশীল, সেই পণ্যগুলো আমরা স্থানীয় বাজারে বিক্রি করি। এই ধরনের যে পণ্যগুলোর বাজার সেটাকে আমরা অতি স্বল্পকালীন বাজারের মধ্যেও ফেলতে পারি। অতি স্বল্পকালীন বাজারে মূলত সেই পণ্যগুলোই বিক্রি করা হয় যেগুলো হচ্ছে তোমার কি স্থায়িত্বকাল যেগুলোর কম, যেমন ধরো শাকসবজি, ডিম, দুধ, ঠিক আছে? এখন দেখো আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে বলেছে যখন কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না, তখন সে বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলে। এখন অতি স্বল্পকালীন বাজারের আরো কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছে। এ বাজারের স্থায়িত্বকাল এতই কম যে এ সময়ে পণ্যের যোগান বাড়ানো বা কমানো যায় না। যেমন ধরো আমি যদি দেখি যে কয়েকটা গ্রামে যে পরিমাণ শাকসবজি উৎপাদিত হয় সেটাই সেখানকার স্থানীয় বাজারে বিক্রয় করা হয়। এখন যার যে কয়টা শাকসবজির ক্ষেত আছে সেই অনুযায়ী কিন্তু বাজারে কি হয়, শাকসবজির যোগান দেওয়া হয়। এখন হঠাৎ করে তোমার যদি শাকসবজির যোগান একদিনে অনেক বেড়ে যায়, ধরো কোনো একটা কারণে কোথাও অনেক শাকসবজি লাগবে, এখন অল্প সময়ের মধ্যে ওই বাজারটাতে কি সম্ভব না, শাকসবজির মানে ফলন অনেক বেশি বাড়িয়ে ফেলা সম্ভব না, কারণ রাতারাতিতে এটা তো করা সম্ভব না। তখন কি হবে, তখন বাজারের যে দাম এই যে দেখো চাহিদার পরিবর্তনে কি হবে, দামের পরিবর্তন ঘটবে। দেখো চাহিদার পরিবর্তনে
দামের পরিবর্তন ঘটবে। অর্থাৎ অতি স্বল্পকালীন বাজারে যোগানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখানে বলছে যে যোগান একদম অস্থিতিস্থাপক থাকবে, অর্থাৎ যোগান তুমি পরিবর্তন করতে পারবা না, কারণ এটা একটা অল্প সময়ের মধ্যে কেনাবেচা সম্পন্ন হয়ে যায় এবং তোমার মধ্যে তোমার যা যোগান আছে, যা স্টক আছে, এটাই তুমি কেনাবেচা করবা। নতুন করে তুমি এখন রাতারাতি এখানে একটা চেঞ্জ আনা তোমার সম্ভব না, কারণ তোমার হঠাৎ করে যদি সবজির বা শাকের চাহিদা বেড়ে যায়, তুমি তো ফলন বাড়াইতে পারবা না। তো এই জন্য কি হয়, এখানে আমাদের যে যোগান সেটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক থাকে, মানে সম্পূর্ণ অপরিবর্তনশীল থাকে। এ বাজারে যোগানের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব নয়, চাহিদার পরিবর্তনে দামের পরিবর্তন ঘটে। আচ্ছা, আমি তোমাদেরকে বিষয়টা একটা চিত্রের মাধ্যমে দেখাই। চিত্রটা তোমরা অবশ্যই তুলে নিবে খাতায়। আচ্ছা, ভূমি অক্ষে আমি দেখাবো চাহিদা এবং যোগান, আর লম্ব অক্ষে আমি দেখাবো দাম। একটা দ্রব্যের চাহিদা এবং যোগান দেখাবো ভূমি অক্ষে, আর একটা দ্রব্যের দাম দেখাচ্ছি আমি তোমার লম্ব অক্ষে। ঠিক আছে, এটা ধরলাম চাহিদা এবং যোগান, আমরা কিউ দ্বারা প্রকাশ করলাম, আর একটা হচ্ছে দাম। ঠিক আছে, দেখো কি বলেছে যে একটা দ্রব্যের, ধরো এটার দাম যখন P0, যোগান ধরলাম যে Q0। এখন আমার কি হয় না, এখানে আমি বলেছি যে বাজার সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অর্থাৎ আমি চাইলেও কি করতে পারবো না, যোগানের কোনো পরিবর্তন করতে পারবো না। যোগান কি হবে, লম্ব অক্ষের, দেখো দাম কিন্তু বাড়ছে, P0 থেকে ধরো P1 হলো, P0 থেকে P1 হলো, দাম বাড়লো। দামের সাথে আমি কি বলেছি যে যোগানের কোনো সম্পর্ক নাই, কিন্তু যোগান কি হলো, Q0 ছিল, Q0তেই থেকে গেল। তাহলে দেখো দাম আমার বেড়েছে কিন্তু যোগান কি হয়নি, বাড়েনি। দাম কেন বাড়লো, চাহিদা বাড়ার কারণে। এটা ধরো আমার P0 দাম, তখন আমার দ্রব্যের চাহিদা ছিল ধরো, এটা আমি, তোমরা পড়েছো, এটা কি বলতো, চাহিদা রেখা। আর এটাকে আমি যদি দেখি যোগান রেখা, তো S0 দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, ডি প্রাইম হচ্ছে আমার তোমার চাহিদা রেখা। এখন দেখো আমি বলেছি যে এখানে যোগান সম্পূর্ণ কি থাকবে, অস্থিতিস্থাপক বা অপরিবর্তনশীল, কিন্তু যখন চাহিদা বাড়বে বা কমবে, ধরো চাহিদা বেড়েছে, ধরো আগে আমি 1 কেজি শাকসবজি কিনতাম, এখন আমি হঠাৎ করে 5 কেজি কিনতেছি, আমার যোগান তো বাড়ানো সম্ভব না। তাহলে কি হবে, দাম অটোমেটিক্যালি বাড়ে যাবে, অর্থাৎ বাজারে তোমার সাপ্লাই কম, এটা ধরলাম ডি। দেখো যখন আমার চাহিদা বেড়ে যাচ্ছে, তখন আমার চাহিদা রেখা কি হচ্ছে, ডানে শিফট করছে, ডানে শিফট করে আমার নতুন চাহিদা, তখন ডি ওয়ান প্রাইম, ধরো এটা আমার নতুন চাহিদা রেখা। যোগান দেখো, যোগান হচ্ছে আমার লম্ব অক্ষের সমান্তরাল, অর্থাৎ যোগানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমার চাহিদা কি হয়েছে, বেড়ে গেছে, যার কারণে এটা চাহিদা রেখা ডান দিকে শিফট করেছে। তার ফলে কি হয়েছে, আমার দ্রব্যের দাম দাম বেড়ে গেছে, অর্থাৎ দামের সাথে তোমার চাহিদার সম্পর্ক। এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজারে, যেখানে আমরা যোগানকে একেবারেই পরিবর্তন করতে পারি না। ঠিক আছে, আশা করি পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব। আচ্ছা, এবারে আমরা দেখবো যে স্বল্পকালীন বাজার। প্রথমে আমরা সংজ্ঞাটা ভালো করে খেয়াল করি। অধ্যাপক মার্শাল বলেছেন যে এ বাজারে সময়ের বা এ বাজারে যে সময়ের স্থায়িত্বকাল সেটা এরকম হবে যে পরিবর্তিত চাহিদার সাথে দ্রব্যের যোগানের সামান্যতম সমন্বয় আমরা সাধন করতে পারবো। অর্থাৎ আমাদের দ্রব্যের যখন চাহিদা বাড়বে বা কমবে, সেই অনুযায়ী আমি কি করতে পারবো, যোগান সামান্যতম বাড়ানো কমানো করা সম্ভব হবে। আগে আমরা যেমন দেখেছি অতি স্বল্পকালীন বাজারে, অর্থাৎ আমি একেবারেই কি করতে পারিনি, যোগান পরিবর্তন করতে পারিনি, একেবারেই সম্পূর্ণ অস্থিতিস্থাপক ছিল। কিন্তু স্বল্পকালীন বাজারে, অতি স্বল্পকালীন বাজারে যেটা ছিল এবং স্বল্পকালীন বাজারে এটার আমি দেখেছি যে একটু পরিবর্তন করা সম্ভব, অর্থাৎ আমি চাহিদা অনুযায়ী কিছুটা বাড়াতে কমাতে পারবো, একদম খুব বেশি বাড়াতে কমাতে কিন্তু পারবো না। এই বাজারে বলেছে দ্রব্যমূল্য নির্ধারণে দ্রব্যের যোগানের চেয়ে কি চাহিদার ভূমিকায় অধিক। কিভাবে, একটা চিত্রের মাধ্যমে আমরা দেখছি। মনে করো এদিকে আমি দেখালাম চাহিদা এবং যোগান, এদিকে দেখালাম দাম। এখন একটা দ্রব্যের ধরো চাহিদা আমার আগে ছিল ডি ডি প্রাইম, ধরো এটা আগে ছিল চাহিদা, এখন সেই দ্রব্যের চাহিদা কিছুটা বেড়েছে। চাহিদা বাড়লে আমরা জানি যে
আমাদের যে চাহিদা রেখা সেটা ডান দিকে শিফট করে। তাহলে ডি ওয়ান প্রাইম, এটা হচ্ছে আমাদের নতুন চাহিদা, চাহিদা বাড়ার কারণে। এখন ধরো দাম আগে ছিল এখানে, ধরো এটা ধরলাম আমি P0, দাম আগে ছিল এখানে, চাহিদা বাড়ার কারণে আমার কি হয়েছে, দাম বেড়েছে, দুঃখিত, চাহিদা আমার বেড়েছে, চাহিদা বাড়ার কারণে আমার কি হবে, দামও বাড়বে। দাম ধরো আগে P0 ছিল, এখন ধরো P1। কিন্তু অতি স্বল্পকালীন বাজারে যেই হারে দামটা বেড়েছে সেই হারে এখানে কিন্তু দামটা বাড়বে না, অর্থাৎ এখানে একটু কম হারে দাম বাড়বে। কেন বলো? কারণ অতি স্বল্পকালীন বাজারে আমি দেখেছি যে আমি সেখানে কি করতে পারি না, যোগানের কোনো পরিবর্তন করতে পারি না, সম্পূর্ণ চাহিদার সাথে এটা সম্পর্কিত ছিল। অর্থাৎ চাহিদা আমার যদি বাড়তো তাহলে দ্রব্যের দাম বেড়ে যেত, এবং চাহিদা যদি কমতো তাহলে দ্রব্যের দাম কি হতো, কমে যেত। কিন্তু আমার স্বল্পকালীন বাজারে আমি কি করতে পারি, যোগানের কিছুটা পরিবর্তন করতে পারি। এখন ধরো আমার চাহিদা যেমন পরিবর্তন হয়েছে, সেই সাথে সাথে কি হয়েছে, যোগানও কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, যার কারণে আমার যে হারে দামটা বাড়ার কথা সেই হারে না বেড়ে একটু কম বেড়েছে। সাপ্লাই কার্ভ আমি যদি দেখি যে আমার যোগান রেখা, সেটা আমার স্বল্পকালীন বাজারে কিরকম ছিল, একেবারে যে এরকম সমান্তরাল ছিল, তাই না? কিন্তু আমার অতি স্বল্পকালীন বাজারে আমার, দুঃখিত আমি মনে হয় স্বল্পকালীন বাজার বলেছিলাম, এটা হবে অতি স্বল্পকালীন বাজার। আমরা আগে দেখেছি আগের স্লাইডে যে অতি স্বল্পকালীন বাজারে আমার যে যোগান রেখা সেটা সম্পূর্ণ কি ছিল, একেবারে সমান্তরাল ছিল, লম্ব অক্ষের, দাম অক্ষের। এখন দেখো, এখন আমি কিছুটা যেহেতু যোগান পরিবর্তন করতে পারি, যার কারণে কি হবে, এটা আর সমান্তরাল না হয়ে কিছুটা এরকম হবে। অর্থাৎ আগে ধরো যোগান ছিল এখানে, আগে ধরো যোগান ছিল এই বিন্দুতে, এখন ধরো যোগান হয়েছে এই বিন্দুতে, যোগান বেড়ে এখানে। তাহলে দাম বেড়েছে চাহিদার সাথে সাথে, সেই সাথে কি বেড়েছে, যোগানও বেড়েছে। যোগান বাড়ার কারণে কি হয়েছে, আমার যেই হারে দাম বাড়ার কথা তার চেয়ে কম হারে দাম বেড়েছে। সুতরাং স্বল্পকালীন বাজার এবং অতি স্বল্পকালীন বাজার এই দুটোর মধ্যে গলিয়ে ফেলার কোনো কারণ নেই। অতি স্বল্পকালীন আর স্বল্পকালীন বাজার দুটোর মধ্যে মোটামুটি তেমন কোনো পার্থক্য নাই, বাট মোটা দাগে পার্থক্য দুটো, সেটা হচ্ছে একটার ক্ষেত্রে আমার যে যোগান সেটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক, আর স্বল্পকালীন বাজার এটার ক্ষেত্রে আমরা দেখেছি যে যোগানে আমরা কিছুটা পরিবর্তন করতে পারি, কিছুটা বাড়াতে কমাতে পারি। তবে দাম দুটোর ক্ষেত্রে আমরা দেখেছি যে চাহিদার সাথে বেশি নির্ভরশীল। আমি তোমাদেরকে বলেছি, ধরো একটা পোশাক কারখানায় আমরা কি হবে, 500 আমার চাহিদা, সেখানে আমি সর্বোচ্চ 600 উৎপাদন করতে পারবো। আমি একেবারে চাইলেই কিন্তু একদম 1000 উৎপাদন করে ফেলতে পারবো না, অর্থাৎ আমার একটা লিমিটেশন আছে, কারণ স্বল্প সময়ের মধ্যে আমি কারখানা বড় করে ফেলতে পারবো না, শ্রমিক অনেক নিয়োগ দিতে পারবো না। আমার কিছু লিমিটেশন আছে, যে কারণে আমি স্বল্প সময়ের মধ্যে কি করতে পারবো না, উৎপাদন অনেক বেশি বাড়াতে পারবো না, কিন্তু কিছুটা বাড়িয়ে যোগানের কিছুটা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, চিত্রটা তোমরা আশা করি এতক্ষণে তুলে নিয়েছো। আমি এটা মুছে দিচ্ছি, নেক্সট চিত্রটা আমাকে এখানে দেখাতে হবে। এরপর দেখো দীর্ঘকালীন বাজার, বলেছে দীর্ঘকাল এরূপ একটা সময়ে যেখানে নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে সব উপকরণ পরিবর্তনযোগ্য। এখন উৎপাদনের উপকরণ বলতে আমরা আসলে কি বুঝি, বলেছে যে কি সব উপকরণ পরিবর্তনযোগ্য। ধরো তোমার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিটাতে এমন একটা সময় বোঝাচ্ছে যে দীর্ঘকাল, তোমাকে ধরো একটু সময় দেওয়া হলো, দীর্ঘকালে তুমি কি করতে পারবে, ওই কারখানাটা অনেক বড় করতে পারবে। ধরো তোমাকে 1 বছর সময় দেওয়া হলো, 1 বছরের মধ্যে তুমি কি করতে পারবে, ওই কারখানাটা অনেক বড় করে সেখানে আরো বেশি প্রযুক্তি নিয়ে এসে আরো বেশি কি করবে, মেশিন স্থাপন করে তুমি সেটার কি করতে পারবে, উৎপাদন যে ক্যাপাসিটি সেটা বাড়াতে পারবে, তুমি আরো শ্রমিক নিয়োগ দিতে পারবে। অর্থাৎ উৎপাদনের যে উপকরণ সেগুলো তুমি কি করতে পারবে, পরিবর্তন করতে পারবে। এ সময় মেয়াদে বাজারে প্রধানত চাহিদা অনুযায়ী উৎপাদনকারীর উপকরণগুলোর ব্যবহার হ্রাস বৃদ্ধি করে দ্রব্যের যোগানের পরিবর্তন করা যায়। অর্থাৎ চাহিদা অনুযায়ী তোমাকে তোমাকে কি করা হবে, সাপ্লাই দেওয়া হবে। ধরো আগে আমাদের
দেশে যে পোশাকগুলো তৈরি হতো, তৈরি পোশাক যেগুলো আমরা বিদেশে রপ্তানি করতাম, সেগুলোর আগে যেরকম চাহিদা ছিল এখন কিন্তু সেই চাহিদাটা আরো বেড়েছে। তাই আগে যেরকম পোশাক কারখানা আমাদের দেশে ছিল তার থেকে এখন কিন্তু সেই পোশাক কারখানাগুলো অনেক বেড়ে গিয়েছে। এটা কি হয়েছে, চাহিদার সাথে যোগানের একটা সমন্বয় সাধন করেছে দীর্ঘকালের মধ্যে, সব উপকরণগুলো কি করার মাধ্যমে, পরিবর্তন করার মাধ্যমে। আরেকটা জিনিস দেখো, উৎপাদনকারীর উপকরণগুলোর ব্যবহার হ্রাস বৃদ্ধি করে দ্রব্যের যোগানের পরিবর্তন করা যায়। এ প্রকার বাজারে চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় সাধন করে দীর্ঘকালীন দাম নির্ধারিত হয়। আচ্ছা, এখানে বলেছে চাহিদা এবং যোগানের মধ্যে এক ধরনের সমন্বয় সাধন করে এই বাজারের দামটা নির্ধারিত হয়। আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখি, এদিকে আমরা চাহিদা যোগান দেখাচ্ছি, এদিকে দাম দেখাচ্ছি। এখানে বলেছে যে এমন একটা সময়কাল যখন আমি সব উপকরণ পরিবর্তন করতে পারবো, অর্থাৎ যোগান আমি চাইলে অনেক বাড়াতে পারি। ঠিক আছে, ধরলাম যে প্রাথমিক চাহিদা আমাদের ডি ডি প্রাইম, এটা হচ্ছে প্রাথমিক আমার চাহিদা। আমি আগে এখানে ছিলাম, এখন কি হয়েছে, আমার একটা দ্রব্যের চাহিদা বেড়ে গিয়েছে, ধরো D1 প্রাইম। আগে আমার দাম ছিল ধরো P0-তে, চাহিদা বাড়ার কারণে আমার কি হয়েছে, দাম আমরা বাড়বে জানি। এখন কিরকম বাড়বে সেটা দেখি। যেহেতু এখানে আমরা দেখছি যে যোগানের আমি অনেক পরিবর্তন করে ফেলতে পারবো দীর্ঘকালীন সময়ের মধ্যে। ধরো আগে আমার যোগান ছিল এখানে এই বিন্দুতে, এখন ধরো যোগান একেবারে অনেক বাড়িয়ে ফেলা সম্ভব হয়েছে, এরকম ফ্ল্যাট একটা, মানে আগে যদি দেখো স্বল্পকালীন বাজারে ওটা আরেকটু খাড়া ছিল, হ্যাঁ, আমাদের যোগান রেখা, কিন্তু এই যোগান রেখাটা আরেকটু ফ্ল্যাট হবে। কারণটা কি, কারণটা হচ্ছে এখানে যোগানের একদম অনেকটা পরিবর্তন করা সম্ভব, যোগান আমি কি করতে পারবো, অনেকটা বাড়াতে পারবো। এখন দাম বাড়বে কিন্তু আগের চেয়ে আরো কম হারে। অতি স্বল্পকালীন বাজারে আমরা দেখেছি যে দাম আসলে বেশি হারে বাড়ে, কারণ সেখানে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। স্বল্পকালীন বাজারে আমরা দেখেছি যে যোগানের আমরা সামান্য পরিবর্তন করতে পারি, যার কারণে সেটা তোমার চাহিদা এবং দামকে প্রভাবিত করার মাধ্যমে ওখানে ধরো তোমার দাম কিছুটা কম হারে বাড়ে। আর অতি দীর্ঘকালীন বাজারের দাম কি হয়, আরো কম হারে বাড়ে, কারণ এখানে কি হবে, যোগান আমি চাইলে আমার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো। তো এই গেল আমাদের মোট 3 ধরনের বাজার সময়ের ভিত্তিতে। একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, আরেকটা হচ্ছে স্বল্পকালীন বাজারের চিত্রটা মুছে দিয়েছি, আর একটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। ঠিক আছে, আমরা এখন দেখব আরেকটা প্রকার, সেটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকাল বলতে সেই সময় মেয়াদকে বোঝায় যখন উৎপাদন কার্যে পুরনো প্রযুক্তির পরিবর্তে নতুন প্রযুক্তির পরিবর্তন সম্ভব। অর্থাৎ কি হবে, নতুন প্রযুক্তি আসবে। আগে যে প্রযুক্তিতে ধরো যে ধান কাটার ক্ষেত্রে যদি বলি, আগে যে প্রযুক্তি ছিল সেই প্রযুক্তির পরিবর্তে যখন নতুন প্রযুক্তি এসেছে, ধান কাটার মেশিন, ধরো নতুন মেশিন আসলো, এই যে একটা নতুন প্রযুক্তির মানে সংযোজন হলো, এই সময়টাকে আমরা বলছি যে দীর্ঘকাল, যেখানে কি হবে, পুরনো প্রযুক্তির পরিবর্তে নতুন প্রযুক্তির প্রবর্তন সম্ভব। ঠিক আছে, এরূপ সময় মেয়াদে বাজারের চাহিদার সুদূর প্রসারী পরিবর্তন ঘটে থাকে, অর্থাৎ চাহিদার অনেক পরিবর্তন ঘটে থাকে, যেমন জনসংখ্যা বৃদ্ধি, ক্রেতার রুচি, অভ্যাস, জ্ঞান প্রভৃতির দ্বারা দীর্ঘকালীন বাজার নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়ে থাকে। এইসব কারণে অতি দীর্ঘকালীন সময়ের বাজারে পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যোগান বৃদ্ধি করা সম্ভব হয় বলে দাম নির্ধারণ অনিশ্চিত থাকে। এখানে বলেছে কি দেখো, দাম নির্ধারণটা অনিশ্চিত থাকে, কারণ এখানে এক্স্যাক্টলি তোমার জনসংখ্যার সাথে ক্রেতার রুচি, কোন পণ্যটার কিরকম, কোন সময়ে রুচি কিরকম থাকছে, কোন সময় কিরকম অভ্যাস থাকছে, জ্ঞান প্রভৃতি বিষয়ের দ্বারা এটা প্রভাবিত হয়। এসব কারণে অতি দীর্ঘকালীন সময়ের বাজারে দেখা যায় যে পরিবর্তিত চাহিদার সাথে মূলত সামঞ্জস্য রেখে যোগান বৃদ্ধি করা সম্ভব হয় বলে দাম নির্ধারণটা সাধারণত কি থাকে, অনিশ্চিত থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে প্রতিযোগিতার ভিত্তিতে আমরা মূলত বাজারকে কয় ভাগে ভাগ করতে পারি। প্রতিযোগিতার ভিত্তিতে আমরা যদি দেখি, মোটাটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এখানে কিছু ধরন আছে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু ধরন আছে, আমরা সামনের দিকে সেগুলো দেখবো আস্তে আস্তে। প্রথমে আসি এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাঠামো দ্বারা এরূপ বাজারকে বোঝায় যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা লিপ্ত থাকে। অসংখ্য ক্রেতা বিক্রেতা পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা করবে, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, স্বাধীনভাবে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা করবে। সদৃশ পণ্য সামগ্রী মানে একই রকম পণ্য, ঠিক আছে, বা সেবা নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় সম্পন্ন করবে। ক্রেতা ও বিক্রেতা কেউই কার্যকলাপের মাধ্যমে বাজার দামকে প্রভাবিত করতে পারে না। আচ্ছা, তাহলে পুরো বিষয়টা তুমি একটু খেয়াল করো। প্রথমে বলেছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটা বাজার কাঠামো আমি বুঝি যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, অর্থাৎ একজন ক্রেতা একজন বিক্রেতা হলে এটা কখনোই পূর্ণ প্রতিযোগিতামূলক হবে না। বা ধরো অল্প সংখ্যক 5টা ক্রেতা 5টা বিক্রেতা, খুবই অল্প সংখ্যক, সেটাও কি হবে না, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে না। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা। সরি ফর মাই হ্যান্ড রাইটিং, খুবই খারাপ। আচ্ছা, অসংখ্য ক্রেতা বিক্রেতা প্রথম একটা বৈশিষ্ট্য আমরা পেলাম। পরেরটা দেখি, বলেছে যে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা, বা ধরলাম যে পূর্ণ প্রতিযোগিতা। পূর্ণ প্রতিযোগিতার বিষয়টা কিরকম, ধরো বাজারে লাক্স সাবান, কেয়া সাবান, মেরিল সাবান, এরকম অনেকগুলা সাবান আছে। একটা সাবান আরেকটা সাবানের সাথে কি করতে পারবে, পুরাপুরি মানে মারামারি কাটাকাটি যা ইচ্ছে তাই করতে পারবে, মানে পূর্ণ প্রতিযোগিতা। এটা আর কি অর্থনৈতিক প্রতিযোগিতার কথা বলছে। তো এরকম পূর্ণ প্রতিযোগিতা হবে একটা বাজারের সাথে আরেকটা বাজারের, একটা দ্রব্যের বাজারের সাথে আরেকটা দ্রব্যের বাজারে। এরপরে হচ্ছে সদৃশ পণ্য সামগ্রী, মানে একই রকম পণ্য সামগ্রী। ধরো সাবানেরই অনেকগুলো ব্র্যান্ড। আর অথবা ধরো তুমি চানাচুর, কত রকম চানাচুর আছে তাই না। ধরো জুতা, একটা একই রকম পণ্য সামগ্রী কিন্তু এক এক বাটা এক এক রকম, অ্যাপেক্স এক এক রকম। তো এটা কি হবে, ভ্যারি করবে ব্র্যান্ড অনুযায়ী। ধরো সয়াবিন তেলের কতগুলা প্রকারভেদ আছে, কিন্তু পণ্য একটাই, সদৃশ পণ্য সামগ্রী। সাবানের বিভিন্ন রকম ব্র্যান্ড থাকবে হয়তো, তারপর জুতার বিভিন্ন রকম ব্র্যান্ড থাকবে, একই পণ্যের বিভিন্ন রকম ব্র্যান্ডিং হবে, কিন্তু পণ্য একই, একটা হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে। এরপরে দেখো বলেছে ক্রেতা এবং বিক্রেতা নিজেদের মধ্যে কি করবে, কার্যকলাপের মাধ্যমে দাম নির্ধারণ করবে, ক্রয় বিক্রয় সম্পন্ন করবে, এবং কি করতে পারবে না, বিক্রেতা কেউই কার্যকলাপের মাধ্যমে বাজার দামকে প্রভাবিত করতে পারবে না। আচ্ছা, এখানে দেখো ক্রেতা বিক্রেতা কি করতে পারবে না, বাজার দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। ক্রেতা ও বিক্রেতা কেউই কার্যকলাপের মাধ্যমে বা তাদের কাজের মাধ্যমে বাজার দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। কার্যকলাপের মাধ্যমে বাজার দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি আবারও সরি আমার বাজে লেখার জন্য, হ্যাঁ। তো তাহলে আমরা মূলত 4টা বিষয় পাচ্ছি এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। একটা হচ্ছে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে, এবং সেই যে ফার্মগুলো, অর্থাৎ যে যতগুলো ফার্ম আছে সবগুলোর মধ্যে একটা পূর্ণ প্রতিযোগিতা হবে, এবং যে দ্রব্য সামগ্রী বা পণ্য সামগ্রীগুলো বিক্রয় হবে সেটা কি হবে, একই রকম হবে। ক্রেতা এবং বিক্রেতা কেউই কি করতে পারবে না, দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। এই বিষয়টা একটু ফোকাস করো।
অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে, যার কারণে কি হবে না, ক্রেতা চাইলে নিজের ইচ্ছা মতো আমি আমার মনে হলো যে অনেক কম দামে একটা জিনিস কিনে নিয়ে যাব, এভাবে আমি আমার কি করতে পারবো না, দামটাকে নির্ধারণ করতে পারবো না। আবার বিক্রেতা চাইলে কি করতে পারবে না, অনেক চড়া দামে একটা পণ্য বিক্রয় করতে পারবে না। তারা দুইজন মিলে কি করবে, একটা ভারসাম্য দামের মধ্যে পণ্যের ক্রয় বিক্রয় সম্পন্ন করবে। আমরা সামনে আরো দেখব, ভারসাম্য যখন করবো তখন এই বিষয়টা আমরা আরো ক্লিয়ারলি দেখবো, হ্যাঁ, যে কিভাবে ভারসাম্য দামটা নির্ধারিত হয়। আপাতত এইটুকুই তোমরা মনে রাখো যে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম। আর এখানে কতগুলো সংজ্ঞায়ন দেওয়া হয়েছে, এগুলো তোমরা পড়ে নিবে। আমি যেগুলো দেখালাম এখানে একটু আগে তোমাদেরকে পয়েন্ট আউট করি যে কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো এখানে আরো এলাবোরেটলি দেখানো হয়েছে। আমি আগে বললাম যে একই রকম সমজাতীয় দ্রব্য হতে হবে, বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে, এটা আমরা দেখেছি। তারপরে দেখো, সমগ্র বাজার বা শিল্পের প্রেক্ষিতে দাম নির্ধারিত হবে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ফার্ম এটার দাম নির্ধারণ করবে না, বরং যতগুলো কোম্পানি আছে, যতগুলো ফার্ম আছে, যতগুলো প্রোডাকশন হাউস আছে, সবাই মিলে একত্রে একটা পণ্যের দাম নির্ধারণ করবে। 4 নম্বরটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার পক্ষে সহজে বাজারে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ থাকে। যে কেউ চাইলে ধরো একটা প্রতিষ্ঠান খুলে পণ্য উৎপাদন করতে পারবে, সেই স্বাধীনতা থাকবে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে। এরপর বলেছে বিভিন্ন শিল্পের মধ্যে উৎপাদনের উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা থাকে। বিভিন্ন শিল্পের মধ্যে কি বলেছে, বিভিন্ন শিল্পের মধ্যে উৎপাদনের উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা থাকে, অর্থাৎ বিভিন্ন যে শিল্প আছে, ধরো সাবান শিল্প বলি, যেটাই বলি না কেন, উৎপাদনে যে উপকরণ আছে সেগুলো পূর্ণ গতিশীলতা থাকে, অর্থাৎ তারা চাইলে এগুলো পরিবর্তন, সংযোজন, বিয়োজন করতে পারবে। এরপরে দেখো, বাহ্যিক প্রভাব অকার্যকর। বাহ্যিক কোনো প্রভাব থাকবে না। নির্দিষ্ট সময়ে বাজারে একটিমাত্র মূল্য বিরাজ করে। একটা নির্দিষ্ট সময়ে একটা পণ্যে ধরো একটা নির্দিষ্ট দাম থাকে, ধরো সয়াবিন তেল বা ধরো তোমার সরিষার তেল বা যে কোনো বাজারে যে পণ্যগুলো আছে সেগুলোর একটা কি হয়, নির্ধারিত একটা দাম থাকে। বা ধরো যদি আমি দেখি ডিজেল বা আমাদের যে জ্বালানিগুলো আছে সেগুলোর একটা নির্ধারিত কি থাকে, নির্দিষ্ট সময়ে একটা নির্ধারিত বাজার মূল্য থাকে, যেটাকে আমরা বলছি ভারসাম্য দাম। এর কম বেশি সাধারণত হয় না। বাজারে ক্রেতা বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে, অর্থাৎ বিক্রেতা কার কাছে বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে না, এই ব্যাপারে বিক্রেতা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। ক্রেতাও কার কাছ থেকে কিনবে, কার কাছ থেকে কিনবে না, এই ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে। এরপর দেখো, পণ্য ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। পণ্য ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। বিক্রেতা মুনাফা সর্বোচ্চকরণে, ক্রেতা উপযোগ সর্বোচ্চকরণে আগ্রহী থাকে। এই পয়েন্টটা দেখো, কি বলেছে যে বিক্রেতা মুনাফা সর্বোচ্চকরণে, বিক্রেতা সবসময় উদ্দেশ্য থাকবে যে কিভাবে সে লাভ করবে। হ্যাঁ, আমরা ধরো বাজারে একটা জামা কিনতে গেছি, এখন যে জামা বিক্রেতা আছে তার সবসময় কি থাকবে, লক্ষ্য থাকবে যে সে যত বেশি লাভ আমার থেকে নিতে পারে, তাহলে তার যে লক্ষ্য সেটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। আর ক্রেতা উপযোগ সর্বোচ্চকরণ, অর্থাৎ আমি কি করব, আমার নিজেকে ভাববো কিভাবে কোন জামাটা আমাকে সবচেয়ে ভালো দেখাবে, সবচেয়ে মানে কমফোর্টেবল হবে, আমি আমার কথা ভাববো। তো ক্রেতা এখানে নিজের কথা ভাববে, বিক্রেতা নিজের কথা ভাববে, এরকম স্বাধীনতা আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এ বাজারে দাম স্থির থাকে বিধায়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ধরো এটার দাম একটা নির্দিষ্ট সময়, এটার দাম কি থাকে, স্থির থাকে, এটা দাম রেখা, সময়ের সাথে এটা কি থাকে, স্থির থাকে। বলছে যে দাম স্থির থাকে বিধায়, দাম স্থির থাকে বিধায় মোট আয় রেখা সরল রৈখিক ও মূল বিন্দুগামী। সরল রৈখিক ও মূল বিন্দুগামী, এটা হচ্ছে তোমার টিআর, টোটাল আয় রেখা। আর গড় আয়, প্রান্তিক আয়, দাম পরস্পর কি হয়, সমান হয়। এটা আমি দাম দেখলাম, অর্থাৎ এখানে হচ্ছে এটা ধরো দাম রেখা সমান গড় আয় রেখা, এটা আমি একটু উল্টো করে লিখেছি আর কি, এখানে যেটা লেখা আছে যে গড় আয়, প্রান্তিক আয় আর হচ্ছে দাম কি হবে, ভূমি অক্ষের সমান্তরাল হবে এবং কি হবে, পরস্পর সমান হবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য।
এবারে আমরা চলে যাব বাজারের শ্রেণীবিভাগের আরেকটা পার্ট, সেটা হচ্ছে অপ্রতিযোগিতামূলক বাজার। অপ্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা কি বুঝি, প্রথমে সংজ্ঞায়নটা আমরা একটু খেয়াল করি। যে বাজারে মাত্র কতিপয় বিক্রেতা থাকে, মাত্র কয়েকজন, কতিপয় কতিপয় বিক্রেতা থাকবে। ক্রেতা ও বিক্রেতা অসম প্রতিযোগিতার মাধ্যমে, এখানে বলেছে একটা অসম প্রতিযোগিতা চলে। ক্রেতা ও বিক্রেতা অসম প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করে তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। কিরকম? যেমন ধর আমার খুব পছন্দের একটা পোশাকের ব্র্যান্ড, সেখানে আমি মানে তাদের যে প্রোডাক্ট সেগুলো আমার অনেক পছন্দ, সেটা আমি কিনতে চাই, কিন্তু তারা অনেক দাম দিয়ে রাখছে। তার কারণ কি, তাদের যে প্রোডাক্ট সেগুলো অনেক সুন্দর এবং বাজারে অন্যান্য আর কোনো পোশাকের যে কি বলবো, আর কোনো পোশাকের এরকম ব্র্যান্ড নেই যে তাদের পোশাকের মতো তৈরি করতে পারবে। যার কারণে তারা কি করে, দাম সাধারণত অনেক বেশি রাখে। এর ফলে কি হয়, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা অসম প্রতিযোগিতা তৈরি হয়। অর্থাৎ আমি অনেক বেশি দামে এটা আসলে আমাকে কিনতে হচ্ছে, যেটা আরো কম দামে হয়তো কেনা যেত। তার কারণ হচ্ছে কতিপয় বিক্রেতা থাকে, বিক্রেতার সংখ্যাটা কম থাকার কারণে, বা ওই ধরো যে নামি দামি ব্র্যান্ড যেগুলো অনেক কম সংখ্যক থাকে, বা ভালো ব্র্যান্ড কোয়ালিফাইড যে ব্র্যান্ড সেগুলো ধরো অনেক কম সংখ্যক থাকার কারণে কি হয়, আমার অনেক ক্রেতা কিন্তু বিক্রেতাই তো কম। তার কারণে কি হয়, ক্রেতা বিক্রেতার মধ্যে একটা পূর্ণ প্রতিযোগিতা না হয় অপূর্ণ প্রতিযোগিতা হয়। দেখো এখানে লার্নার তিনি বলেছেন যে বিক্রেতা দ্রব্যের চাহিদা রেখা নিম্নগামী হলে বুঝতে হবে অপূর্ণ প্রতিযোগিতার উদ্ভব হয়েছে। চাহিদা কি বলেছে, চাহিদা রেখা নিম্নগামী, অর্থাৎ সময়ের সাথে সাথে আমার কি হবে, চাহিদা কমতে থাকবে। তার কারণ আমি যখন দেখবো যে দাম আসলে তারা আগে ছিল 5,000 একটা জামার দাম, এখন তারা আরো বাড়িয়ে একদম 12,000 14,000 আমার ক্যাপাসিটির বাইরে যখন নিয়ে যাবে, তখন আমি কি করব, চাহিদা থেকে আমার চাহিদাও আমি কমিয়ে ফেলবো, যার কারণে চাহিদা রেখা হচ্ছে নিম্নগামী হয়। আচ্ছা, এখানে দেখো কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। এ বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম, এটা আমরা দেখলাম। দ্রব্যের গুণাগুণ বিভিন্ন হবে, বিভিন্ন গুণের দ্রব্য থাকবে। হ্যাঁ, ক্রেতাদের দাম সম্পর্কে অজ্ঞতা, অর্থাৎ আমি ক্রেতা হিসেবে মানে জানবো না যে এটার দাম আসলে কত হতে পারে, যে এটা বানাতে ওদের কিরকম খরচ হয়েছে, এটা কত দামে কিনলে আমার লাভ হবে, এটা আমি অনেক সময় বুঝতে পারি না। দাম সম্পর্কে আমার একটা অজ্ঞতা থাকার কারণে কি হয়, এখানে একটা অসম প্রতিযোগিতা তৈরি হয়। তারপরে দেখো দাম বিভিন্ন হবে, ক্রেতাদের যুক্তিসঙ্গত আচরণের অভাব। যুক্তিসঙ্গত আচরণ, আমার যুক্তিসঙ্গত আচরণ কিরকম হওয়ার কথা ছিল, যে এটার দাম অনেক বেশি সুতরাং ওটা আমি কিনবো না। কিন্তু ওই যে আমরা কি করি, আমাদের পছন্দ দ্বারা অনেক বেশি প্রভাবিত হই, আমাদের যে জামাটা ঈদের সময় অনেক পছন্দ হয়, সেটার দাম যতই চড়া হোক আমরা কিন্তু ওই জামাটাই কিনবো। এটাই বলেছে যে আমাদের যে যুক্তিসঙ্গত আচরণ, সেটার অভাবের কারণে অসম প্রতিযোগিতামূলক এই যে বাজার সেটা তৈরি হয়। আরেকটা দেখো বলেছে যে বিক্রেতার ইচ্ছে মতো যোগান নিয়ন্ত্রণ এবং মুনাফা অর্জন। এখানে বিক্রেতা তার ইচ্ছে মতো কি করতে পারবে, যোগান বাড়াতে কমাতে পারবে, তার লাভের জন্য তার যা যা করা দরকার সে সবকিছু এই বাজারে করবে। এরপর বিজ্ঞাপনের প্রভাব, তারা এত সুন্দর করে একটা বিজ্ঞাপন দিবে তোমাকে যে তুমি বিজ্ঞাপনটা দেখে একদম ফিদা হয়ে যাবে, যে না আমার তো এই জামাটাই দরকার। এত সুন্দর একজন মডেলকে দিয়ে তোমাকে প্রেজেন্ট করবে তোমার সামনে, যে তুমি একদম কি বলবো, ওদের দ্বারা একদম প্রভাবিত হয়ে যাবে। বিজ্ঞাপনের একটা প্রভাব পড়ে আমাদের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। গড় আয় এবং প্রান্তিক আয় রেখা সেটা নিম্নগামী হয়। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সেটার কয়েক ধরনের প্রকারভেদ আছে, যদি দেখি। একচেটিয়া বাজার, যে বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা একজন মাত্র বিক্রেতা থাকবে, উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক থাকবে না। ঘনিষ্ঠ পরিবর্তক জিনিসটা কি, ধরো একটা সময় কি ছিল, আমরা শুধু সাবান বলতে লাক্স সাবান বুঝতাম, আর তেমন কোনো সাবানকে আমরা চিনতাম না। ধীরে ধীরে ধরো সাবানের অনেকগুলো কি এসেছে, ব্র্যান্ড এসেছে। যখন হচ্ছে সাবানের ধরো লাক্স সাবান ছাড়া আর অন্য কোনো সাবান মার্কেটে ছিল না, তখন এটাকে আমরা বলতাম কি, একচেটিয়া বাজার। অর্থাৎ এটার আর যে আমি পরিবর্তন করব আমার যে চাহিদাকে, অন্য কোনো পণ্য আসলে বাজারে নেই, অর্থাৎ কোনো ঘনিষ্ঠ পরিবর্তক নেই। আচ্ছা, অপর বিক্রেতার জন্য বাজারে প্রবেশে বাধা থাকে, যে কেউ চাইলেই এখানে কি করতে পারবে না, একটা প্রোডাকশন হাউস বা একটা ফার্ম খুলে বসতে পারবে না, বা যে কেউ চাইলে এখানে উৎপাদন করতে পারবে না। এটা নিয়ন্ত্রণ করা হয় এই বাজারে, একচেটিয়া বাজারে। এই বাজারটাকে আমরা বলছি একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের কিছু সংজ্ঞায়ন করেছেন অধ্যাপক E.H.
চেম্বারলিন তিনি এক ধরনের দিয়েছেন। এগুলো আমরা হচ্ছে পড়ে নিব, হ্যাঁ, নিজেরা একটু পড়ে নিব। এখানে যদি দেখো একদম শর্টে একজন বলেছেন, অর্থনীতিবিদ ই ম্যানসফিল্ড, তিনি বলেছেন যে একচেটিয়া বাজার একটি অবস্থাকে বোঝায় যা যোগানের একক উৎস নির্দেশ করে, অর্থাৎ একটাই যোগানের ক্ষেত্র, অর্থাৎ এছাড়া বাজারে আর কোনো ফার্ম নেই বা আর কোনো মানে জায়গায় এই পণ্যটা উৎপাদিত হয় না, অর্থাৎ একক উৎস নির্দেশ করে। এখন দেখো বলেছে যে যে বাজারে দ্রব্যের একজন মাত্র বিক্রেতা এবং দ্রব্যের দামের উপর তার আধিপত্য বিদ্যমান, যেহেতু একজন মাত্র বিক্রেতা থাকে তাই সে যেভাবে চাইবে সেভাবে কি হবে, দামটা নির্ধারিত হবে, সে চাইলে বাড়বে, সে চাইলে কমবে। এবং দেখো বলেছে যে কোনো নিকট বিকল্প নেই, প্রতিযোগী ফার্মের প্রবেশের অধিকার থাকে না, যেহেতু পণ্যের যোগানের উপর ওই ফার্মের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। একটা যেহেতু আমার উৎস যোগানের, সুতরাং এবং অন্য কোনো বিকল্প দ্রব্য এখানে উৎপাদিত হওয়ার কোনো সুযোগ থাকে না, যেহেতু কোনো ফার্ম এখানে ঢুকতেই পারবে না উৎপাদন করতে, যার কারণে কি হয়, ওই যে একটা ফার্ম উৎপাদন করে সেই ফার্মের ইচ্ছার উপরে কি করে, এটার বাজারের দাম নির্ধারণ হয়। তাই ফার্ম দ্রব্যের দামের উপর একক কর্তৃত্ব রাখে, দাম নির্ধারণে ক্রেতার কোনো কি থাকে না, ভূমিকা থাকে না। অর্থাৎ যেহেতু আমার এখানে ইচ্ছার কোনো প্রাধান্যই নেই, কারণ আমার কাছে আসলে বিকল্প আর কোনো অপশন নেই, আমাকে হয় তার কাছ থেকে কিনতে হবে, আর আদারওয়াইজ আমি কেনার কোনো অপশন নাই, যেহেতু আমার অন্য কোনো ফার্ম নেই বাজারে, ক্রেতার এখানে কোনো ভূমিকা নেই। এজন্য একচেটিয়া বাজারে ফার্ম কি বলা হয়, একচেটিয়া বাজারকে, এজন্য একচেটিয়া বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়, ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়, ফার্মই দাম নির্ধারণ করবে। ওকে, এরপরে দেখো এখানে যে শর্ত বা বৈশিষ্ট্য একচেটিয়া বাজারে, সেগুলো আমরা একটু দেখি। প্রথমত একজন মাত্র বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে, এই বিষয়টা আমরা বুঝে গেছি, 1 নম্বর পয়েন্টটা। এরপরে হচ্ছে পণ্যের চাহিদা কম থাকবে, যখন আমার দাম হবে তখন আকাশচুম্বী, যেহেতু মাত্র একটাই বিক্রেতা প্রতিষ্ঠান থাকবে, স্বাভাবিকভাবে পণ্যের দাম অনেক বেশি থাকবে। দামের গতিশীলতার দামের ওপর নিয়ন্ত্রণ, দামের উপর সেই যে একক প্রতিষ্ঠান আছে সে তার ইচ্ছা মতো দামকে কি করবে, নিয়ন্ত্রণ করবে। পরিবর্তক দ্রব্য অনুপস্থিত, আমি আগেই বলেছি যে একটাই শুধুমাত্র ব্র্যান্ডের সাবান, আর কোনো সাবান নাই, তার মানে পরিবর্তক আর কোনো দ্রব্য নাই, একটাই মানে শুধু আমার উপাদান, এই জন্য কি হবে, পরিবর্তক দ্রব্য অনুপস্থিত থাকবে। উপকরণের গতিশীলতার অভাব, উপকরণগুলোর যে পরিবর্তন সেটা কম হবে, হ্যাঁ, গতিশীলতার অভাব। এরপরে বলেছে ব্যক্তিগত ব্যবসায়িক সুনাম বাজারে পণ্য নিয়ন্ত্রণ করে, পণ্য নিয়ন্ত্রণ করে কি, আমার যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে বাজারে এটার বিক্রি বেশি হবে, প্রোডাক্ট যদি আমার খারাপ হয় বাজারে এটার বিক্রি কম হবে, ব্যবসায়িক সুনাম এটা পণ্য নিয়ন্ত্রণ করে। এরপরে বলেছে যে অবিভাজ্য পণ্য, আমরা আগে দেখেছিলাম যে আমাদের যে এখানে দেখো আগে দেখেছিলাম আমরা কি ক্ষুদ্র ক্ষুদ্র পণ্য ছিল এটা, আচ্ছা আমরা দেখেছি আমাদের যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, সেখানে পণ্যকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করতে পেরেছি, আর এখানে আমাদের বলেছে যে এটা অবিভাজ্য হবে। তারপর দেখো প্রতিদ্বন্দ্বী ফার্মের মুনাফা সম্পর্কিত অজ্ঞতা, প্রতিদ্বন্দ্বী যে আমার ফার্ম সে কি মানে সে প্রতিষ্ঠান এখানে একটা স্থাপন করে তার কিরকম মুনাফা হতে পারে না পারে, এই ব্যাপারে কি প্রতিদ্বন্দ্বী কোনো ফার্ম মানে অজ্ঞ, তারা হচ্ছে এই ব্যাপারে কোনো জ্ঞান রাখে না। এরপরে দেখো নিয়ন্ত্রিত যোগান, একটা ফার্ম পুরো যোগানটাই নিয়ন্ত্রণ করে। অস্বাভাবিক মুনাফা, একটা ফার্ম যেহেতু আছে তাই সে তার ইচ্ছা মতো তার যত মুনাফা প্রয়োজন সেই মুনাফাটা সে কি করবে, সেই মুনাফাটা অর্জনের জন্য সে দাম তার ইচ্ছা মতো বৃদ্ধি করবে। একটা দেখো ফার্ম অভ্যন্তরীণ ও বহিস্থ সুবিধা অর্জন করতে পারে, ফার্ম বিভিন্ন ধরনের সুবিধা কি করতে পারবে, অর্জন করতে পারবে, যেহেতু একটাই ফার্ম তাই সে দেশের ভিতরে বলি দেশের বাইরে থেকে বলি বিভিন্ন রকম সুযোগ সুবিধা অর্জন করতে পারবে। এরপর বলছে যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত, এটা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা, যেহেতু একটাই মাত্র এখানে ফার্ম থাকবে
তাই এই প্রতিযোগিতাটাকে বলা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। নতুন ফার্মের উৎপাদন ক্ষেত্রে প্রবেশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি, নতুন কোনো ফার্ম আসতে পারে না, বিজ্ঞাপন ব্যয় নেই, কোনো বিজ্ঞাপন তাদেরকে দিতে হয় না, কারণ তারাই তো শুধু আছে, তাদের কোনো কি নাই, কোনো প্রতিযোগী নাই। এই জন্য সে যেহেতু ফাঁকা মাঠে গোল দিচ্ছে, তাই তাকে কোনো কি করতে হয় না, বিজ্ঞাপন দিতে হয় না। এরপরে দেখো এই বাজারে মোট আয় রেখা, এই যে মোট আয় রেখা কোনটা, টিআর, মোট আয় রেখা, টোটাল রেভিনিউ বা মোট আয় রেখা টিআর কি বলেছে, বক্ররৈখিক, বক্ররেখার মতো হবে। ভূমি অক্ষের দিকে, এটা ভূমি অক্ষের দিকে কি হবে, অবতলাকৃতির, মানে অবতল, উত্তল হচ্ছে তোমার এটা আর অবতল হচ্ছে তোমার এটা, ভূমি অক্ষের দিকে নেমে যাবে, ঠিক আছে। এরপরে বলেছে গড় আয় এআর এবং প্রান্তিক আয় এমআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। গড় আয় রেখা যদি দেখি, এভারেজ রেভিনিউ, এমআর মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়, এটা কি হবে, বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। যে দেখো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, কিন্তু বলেছে যে এআর রেখা এটা বড় হবে এমআর রেখার থেকে, অর্থাৎ আমার যে গড় আয় আছে, গড় আয় এআর, এটা বড় হবে এমআর এর থেকে। দেখো এটা হচ্ছে একটু উপরের দিকে না, এআরটা একটু উপরের দিকে, এমআরটা একটু নিচের দিকে হবে। এই জন্য চিত্রটা যদি এঁকে দেখাই তোমাকে, এটা ধরো টিআর, এটা আঁকলে তুমি এআর, এটা হচ্ছে তোমার এমআর, 0 রেভিনিউ দেখাচ্ছি আমি এখানে, আয়, এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে তোমার। এরপরে দেখো আমরা দেখলাম যে বাজারের শ্রেণী বিভাগের মধ্যে, ওকে, বাজারের শ্রেণী বিভাগের মধ্যে আমরা একচেটিয়া বাজার, যে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো দেখলাম। হ্যাঁ, একচেটিয়া বাজারের পরে এরপর দেখো ডুওপলি বাজার, যে বাজারে বিক্রেতা মাত্র দুজন। কি বলেছে, বিক্রেতা দুজন, বিক্রেতা দুই জন, ওকে। আর হচ্ছে ক্রেতা অসংখ্য থাকে, তাকে বলা হয় ডুওপলি বাজার। ডুও মানে হচ্ছে দুই, আর পলি মানে কি, বিক্রেতা। বিক্রেতার ইংলিশটা কি, ধরো যে পলি, পলি মানে হচ্ছে বিক্রেতা, ডুও পলি। এই যে ডুও পলি দেখলে আমরা কি বুঝবো, যে দুইজন বিক্রেতা। আর ক্রেতা কি, অসংখ্য। যে বাজারে বিক্রেতা মাত্র দুজন থাকবে কিন্তু ক্রেতা কি থাকবে, অসংখ্য, সেই বাজারকে আমরা বলছি ডুওপলি বাজার। এখানে কয়েক ধরনের সংজ্ঞা দেওয়া হয়েছে, তোমরা সংজ্ঞাগুলো পড়ে নিবা। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো কোনো দেশের মোবাইল ফোনের দুটি কোম্পানি থাকতে পারে, দুইটা কোম্পানি মোবাইল ফোনের, এরা পরস্পর স্বাধীন হলেও একে অন্যের দাম ও উৎপাদন নীতি দ্বারা কি হয়, প্রভাবিত হয়। অর্থাৎ একটা বাজারে কি আছে, মাত্র দুইটা কোম্পানি আছে, মোবাইল কোম্পানি, এবং বলছে যে এরা পরস্পর স্বাধীন, একজন আরেকজনের থেকে একদম আলাদা, স্বাধীন, কিন্তু একে অন্যের দাম এবং উৎপাদন নীতি দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ একটা মানে কোম্পানি আরেকটা কোম্পানির কে সবসময় ফলো করে, যে ও কিরকম দাম রাখতেছে, ও কিরকম কোয়ালিটির প্রোডাক্ট উৎপাদন করতেছে, সেটা কিন্তু কি করে, আরেকটা কোম্পানিকেও প্রভাবিত করে। মাত্র কি দুইটা কোম্পানি আছে, আমি বলছি ডুও পলি, দুইজন বিক্রেতা থাকে, ঠিক আছে। বৈশিষ্ট্য তো দেখলাম আমি, দুজন বিক্রেতা, এটা আশা করি দেখাতে হবে না। তারপর কি, ক্রেতা অসংখ্য থাকে, বিক্রেতার সংখ্যা কি হবে না, বৃদ্ধি পাবে না, এটা ফিক্সড। যোগান এবং দাম নির্ধারণে পরস্পরের উপর, যোগান এবং দাম নির্ধারণে পরস্পরের উপর নির্ভরশীল। যোগান এবং দাম কিরকম হবে, তো দুইটা কোম্পানি, ধরো মোবাইল কোম্পানি, একটা কোম্পানির দাম ধরো, মোবাইলের দাম ধরো 20,000 টাকা যদি হয় একটা মডেলের, সেখানে ওই সেম মডেলের যদি আরেকটা কোম্পানি একটা মোবাইল ছাড়ে,
সে কিন্তু চাইলে এটা 50,000 দিতে পারবে না সাধারণভাবেই, কারণ যে ক্রেতা সে তখন ওই 20,000 টাকার মোবাইলটাই কিনবে। তাই কি করবে, এই দুজন কি করবে, একজন আরেকজনের দামটাকে ফলো করবে যে ওর কোম্পানিতে দাম কত, তাহলে সেই অনুযায়ী সে কি করবে, নিজের দামটা রাখবে। এটাই বলেছে যে যোগান এবং দাম নির্ধারণে পরস্পরের উপর তারা কি থাকবে, নির্ভরশীল থাকবে। এরপর বলেছে দ্রব্য সমজাতীয় হয় সাধারণত, একই রকম কোয়ালিটির প্রোডাক্ট তারা বানাবে, দুটা কোম্পানি একটু এদিক ওদিক হবে হয়তো ডিজাইনে বা অন্য কোনো পার্থক্য হবে, কিন্তু মোটামুটি একই রকম তৈরি করবে। পরস্পরের মধ্যে কি হবে, তীব্র প্রতিযোগিতা থাকে, যেহেতু বাজারে আর কোনো কি নাই, আর কোনো উৎপাদন প্রতিষ্ঠান নাই, আর কোনো মোবাইল কোম্পানি নাই, মাত্র দুইটা মোবাইল কোম্পানি, তাই এদের দুইজনের মধ্যে একদম হাড্ডাহাড্ডির লড়াই হবে, একদম পূর্ণ প্রতিযোগিতা বা তীব্র প্রতিযোগিতা বিরাজমান থাকবে। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা পরের স্লাইডে, অলিগোপলি। আগে বলেছি পলি মানে কি, বিক্রেতা। অলিগোপলি তাহলে কি, অলিগোপলি যে বাজারে বিক্রেতা দুইয়ের অধিক, বিক্রেতা কি বোঝাচ্ছে, দুইয়ের অধিক, কিন্তু খুব বেশি না, দুইয়ের অধিক হবে কিন্তু একদম অনেক বেশি হবে না, যে বাজারে বিক্রেতা দুইয়ের অধিক কিন্তু খুব বেশি নয় তাকে অলিগোপলি বাজার বলে। একজনের উৎপাদন নীতি অন্যরা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। একজন কিভাবে উৎপাদন করতেছে না করতেছে সব ডিটেলস কি করতেছে, আরেকজন সংগ্রহ করতেছে। উইলিয়াম ফেল্লার তিনি বলেছে কি যে স্বল্পের মধ্যে প্রতিযোগিতা হয় এখানে, অর্থাৎ একদম খুব স্বল্প না, দুইটা প্রতিষ্ঠান না, দুইটার থেকে একটু বেশি হবে, দুইয়ের অধিক কিন্তু তাও খুব বেশি হবে না, স্বল্পের মধ্যে প্রতিযোগিতা বলেছে এটা, দ্বারা অলিগোপলিকে আখ্যায়িত করেছেন তিনি। এরূপ বাজারের প্রকৃতি এমনই যে সেখানে দাম পরিচালনা, উৎপাদন নির্ধারণ, বিজ্ঞাপন প্রচার এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, এসব ক্ষেত্রে ফার্মগুলোর আত্মনির্ভরশীলতা প্রকাশ পায়। ফার্মের স্বাধীন আচরণের পরিবর্তে গোষ্ঠীগত আচরণ পরিলক্ষিত হয়। আচ্ছা, মেইন কথাটা কি, মেইন কথাটা হচ্ছে এই বাজারে বিক্রেতা দুইয়ের অধিক কিন্তু খুব বেশি হয় না। এরপরে চলে যাই, এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। বর্তমান বিশ্বে মোটর গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, ওষুধ, রাসায়নিক শিল্প, বৈদ্যুতিক সরঞ্জাম, কম্পিউটারের ন্যায় বিভিন্ন উৎপন্ন দ্রব্যের ক্ষেত্রে এই রকম বাজারগুলো আমরা মূলত দেখতে পাই। এই উদাহরণগুলো তোমরা একটু দেখবে। আমরা এখানে হচ্ছে তোমার একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা তোমরা পড়ে নিবে। আমরা হচ্ছে সরাসরি চলে যাব বৈশিষ্ট্যগুলাতে। হ্যাঁ, এই বাজারের বৈশিষ্ট্যগুলো কি বলতো, স্বল্প সংখ্যক বিক্রেতা বলেছি যে দুইয়ের অধিক বিক্রেতা থাকবে কিন্তু খুব বেশি থাকবে না, বিক্রেতাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা থাকবে, বিক্রেতাদের আচরণ প্রায় একচেটিয়া প্রকৃতির হবে। একচেটিয়া মানে তো আমরা বুঝি যে ধরো একাই দাম নির্ধারণ করবে এরকম, মানে সে চাইবে যে তার মতো করে দাম নির্ধারিত হোক, এরকম একচেটিয়া আচরণ তারা দেখাবে। এরপরে বলছে যে বিজ্ঞাপনের বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে একটু কম্পিটিশন আছে তাই কি করবে, বিজ্ঞাপন দ্বারা এটা প্রভাবিত হবে, অর্থাৎ যার বিজ্ঞাপন বেশি ভালো তার পণ্য বেশি বিক্রয় হবে। একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্যজনকে কি করবে, প্রভাবিত করবে। একজন বিক্রেতা সে যেভাবে ধরো বিক্রি করছে, তার যে কৌশল, দেখা যাচ্ছে যে তার অনেক বিক্রি হচ্ছে কিন্তু আমার কোনো কারণে বিক্রি হচ্ছে না, তাহলে আমি কি করব, তার যে বিক্রয় কৌশলগুলো আছে তার বিক্রয়ের দ্বারা আমি কি হব, প্রভাবিত হব। এটাই বলেছে। স্বাধীন দাম নীতি কি এখানে অনুপস্থিত থাকে, দাম নেতৃত্ব বিদ্যমান, স্বাধীনভাবে এটাতে দাম নির্ধারিত হয় না। তারপর বিক্রেতার গড় আয় রেখা বা চাহিদা রেখা অনিশ্চিত প্রকৃতির হয়, কি হয়, অনিশ্চিত প্রকৃতির, এবং প্রযুক্তিগত বাধার কারণে এই বাজারে নতুন ফার্মের প্রবেশে বাধা বিদ্যমান, সহজে কোনো ফার্ম কি করতে পারে না, প্রবেশ করতে পারে না। ওকে, চলে যাচ্ছে নেক্সট স্লাইডে। এরপরে হচ্ছে তোমার একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার দেখো, এখানে বলেছে ইংরেজ অর্থনীতিবিদ জোয়ান রবিনসন এবং আমেরিকান অর্থনীতিবিদ, একজন কি ইংরেজ আর একজন হচ্ছে ইংরেজ আর একজন হচ্ছে আমেরিকান অর্থনীতিবিদ চেম্বারলিন এক্ষেত্রে বিশেষ অবদান রাখলেও চেম্বারলিনকে কি বলা হয়, এই যে একচেটিয়া বাজার এটার প্রবক্তা বলা হয়। দেখো, একচেটিয়া বাজারের কি বলা হয়, প্রবক্তা বলা হয়। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে এরূপ বাজার কাঠামোকে বোঝায় যেখানে অবস্থান করে যথেষ্ট ছোট ছোট ফার্ম, যেখানে অবস্থান করে কি যথেষ্ট ছোট ছোট ফার্ম, তারা সদৃশ কিন্তু সামান্য বিভেদীকৃত, তারা একই রকম কিন্তু কি সামান্য তাদের মধ্যে পার্থক্য থাকে, মানে দ্রব্যের মধ্যে সামান্য বিভেদীকৃত দ্রব্য তারা কি করে, উৎপাদন করে। শিল্পে তাদের প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতা থাকে, অর্থাৎ কোন ফার্ম শিল্পে প্রবেশ করবে, কোন ফার্ম বেরিয়ে যাবে,
এই ব্যাপারে তাদের স্বাধীনতা থাকে। বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার জ্ঞান অপূর্ণাঙ্গ। এরূপ বাজারে বিক্রেতা বিভিন্ন ট্রেডমার্ক, ব্র্যান্ড, লেবেলের মাধ্যমে দ্রব্য পৃথকীকরণের চেষ্টা করে। যেমন বিভিন্ন রকম টুথপেস্ট, টয়লেট সাবান, ব্লেড ইত্যাদি। কি বলেছে যে এই বাজারে একই রকম সদৃশ পণ্য, দেখো সদৃশ পণ্য, কিন্তু কি হবে তাদের মধ্যে কিছুটা পার্থক্য। যেমন এটা তারা কিনে যে বিভিন্ন রকম ট্রেডমার্ক দিয়ে, বিভিন্ন রকম ব্র্যান্ডিং করে, লেবেল লাগিয়ে তারা একই রকম পণ্য, যেমন ব্লেড, মোটামুটি সব ব্লেডই কিন্তু একই রকম, কিন্তু তার মধ্যে হয়তো একটু তারা লেবেলিং করেছে, একটু ব্র্যান্ডিং করেছে, এরকম করে তারা জাস্ট বাহ্যিক অবস্থার একটু পরিবর্তন করে কি করে বাজারটাকে নিয়ন্ত্রণ করে এই ধরনের বাজারে। এটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। অধিক সংখ্যক আপেক্ষিকভাবে ছোট ছোট ফার্ম বা বিক্রেতা থাকবে, অধিক সংখ্যক বিক্রেতা থাকবে, ছোট ছোট ফার্ম থাকবে। দ্রব্যসমূহ সদৃশ কিন্তু সামান্য পৃথকীকৃত, আগে বলেছি বিভিন্ন লেবেলিং, বিভিন্ন ব্র্যান্ডিং এর মাধ্যমে তারা এটা পৃথকীকরণ হবে। শিল্পে তাদের প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতা থাকবে, যে কোনো ফার্ম শিল্পে যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারবে, বেরিয়ে যেতে পারবে, এই স্বাধীনতা আছে। বিক্রেতা কম বেশি পৃথকীকৃত পণ্য বিক্রি করে, দামের উপর বিক্রেতার আংশিক প্রভাব বিদ্যমান থাকে। বিক্রেতার আংশিক প্রভাব বিদ্যমান থাকে বলছে যে বিক্রেতা কম বেশি পৃথকীকৃত পণ্য বিক্রয় করে এবং দামের উপর বিক্রেতার আংশিক প্রভাব থাকে। তারপরে দেখো বিজ্ঞাপন অধিক গুরুত্বপূর্ণ, যেহেতু মোটামুটি একই রকম প্রোডাক্ট, সবার মধ্যে জাস্ট একটু পার্থক্য আছে ব্র্যান্ডিং এ, তো এখানে যে যত ভালো বিজ্ঞাপন দিতে পারবে তারটা বেশি বিক্রি হবে বাজারে। তো বিজ্ঞাপন এখানে একটা অধিক গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার ধারণা হচ্ছে অপূর্ণাঙ্গ থাকে, অর্থাৎ আমি ক্রেতা হিসেবে হয়তো বেশি কিছু জানি না ওই পণ্যটা সম্পর্কে, এবং যে বিক্রেতা সে তার যে জ্ঞান সেটাও কি অপূর্ণাঙ্গ। তারপরে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির জন্য দাম হ্রাস করতে হয়, পণ্য ভেদ থাকায় বিক্রয় খরচ বিবেচ্য। সমজাতীয় পণ্য দ্রব্য উৎপাদন করে বিধায় শিল্পের পরিবর্তে গ্রুপ ভারসাম্য কার্যকর। বলছে যে সমজাতীয় পণ্য উৎপাদন করে বিধায় শিল্পের পরিবর্তে গ্রুপ ভারসাম্য কার্যকর, অর্থাৎ একটা নির্দিষ্ট ফার্ম তার ইচ্ছা মতো দাম নির্ধারিত হবে না, বরং যে কয়টা ফার্ম একই পণ্য উৎপাদন করতেছে তাদের সবাই মিলে গ্রুপ হয়ে একটা ভারসাম্য দামে তারা কি করবে দ্রব্যটা বিক্রয় করবে, অর্থাৎ একটা ভারসাম্য দাম এখানে কার্যকর। এরপর দেখো ফার্ম সমূহের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকে, তারা অনেক বেশি উৎপাদন করতে পারবে এবং স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন হলেও দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। অল্প সময়ের মধ্যে দেখা যায় যে একটা ফার্ম অনেক বেশি মুনাফা অর্জন করে, কিন্তু দীর্ঘকালে যেহেতু এখানে আরো ফার্ম চলে আসে তাহলে প্রতিযোগিতা তোমার বেড়ে যায়, তাহলে কি হয় দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা তারা অর্জন করে, একটু একটু করে মুনাফা কমে আসতে থাকে। ঠিক আছে, চলে যাচ্ছে আমাদের পরের বিষয়, মনোপসনি। দেখো বলেছে যখন কোনো বাজারে বিক্রেতা অসংখ্য কিন্তু ক্রেতা মাত্র একজন। এই যে দেখো মনো মানে আমরা বুঝি যে একজন, হ্যাঁ মনো মানে একজন। আর দেখো যে সনি মানে হচ্ছে ক্রেতা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে একজন ক্রেতা থাকবে। মনোপসনি মানে বোঝা যাচ্ছে যে মনো দ্বারা আমি বোঝাচ্ছি যে একজন এবং সনি দ্বারা আমি বোঝাচ্ছি যে ক্রেতা। তাহলে যে বাজারে বিক্রেতা অসংখ্য থাকবে কিন্তু ক্রেতা কি থাকবে মাত্র একজন ক্রেতা থাকবে, তাকে আমরা বলছি মনোপসনি বাজার। অর্থাৎ মনোপসনি এমন একটি পর্যায়কে বোঝায় যখন কোনো সুনির্দিষ্ট উপকরণ বা সম্পদের একক ক্রেতা থাকে, একটা সুনির্দিষ্ট পণ্য উৎপাদন করবে বাজারে, শুধুমাত্র একজনই সেটা কিনবে, ঠিক আছে এরকম। তারপরে দেখো যেমন কোনো অঞ্চলে আখ চাষি অনেক কিন্তু চিনির কল একটি, উদাহরণটা ভালো করে খেয়াল করো। হ্যাঁ, কোনো অঞ্চলে আখ চাষি অনেক কিন্তু চিনির কল কয়টা, একটা। এখন 100 জন চাষির 100টা আখ ক্ষেত আছে, তার মানে কি আমার অসংখ্য বিক্রেতা আছে, কিন্তু তারা একটা চিনির কলের কাছে কিন্তু সব আখগুলো বেচবে, তাহলে আমার ক্রেতা হচ্ছে একটা। এক্ষেত্রে চিনির কলের মালিকের নিকট আখ বিক্রি করতে হবে, ক্রেতার দাম বিক্রি করতে হবে ক্রেতার নির্ধারিত দামে। ক্রেতা যে দাম নির্ধারণ করে দিবে, অর্থাৎ চিনির কল একটা দাম নির্ধারিত করে দিবে, সেই দামে কি করবে বিক্রেতারা তার পণ্যটা বিক্রয় করবে। এই ধরনের বাজারকে আমরা মনোপসনি বাজার বলি। এই বাজারের বৈশিষ্ট্যগুলো একটু দেখি, কি কি বৈশিষ্ট্য আছে। এই বাজারে ক্রেতা একজন, এটা আমরা দেখলাম, অসংখ্য বিক্রেতা থাকে, পণ্যের দাম ক্রেতা কর্তৃক নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ ওই চিনির কলটা নির্ধারণ করে দিবে। এরপর দেখো একচেটিয়া ক্রেতার দ্বারা শ্রমিকের শোষণ
পরিমাপ করা যায়। একচেটিয়া ক্রেতার দ্বারা শ্রমিকের শোষণ পরিমাপ করা যায়। অর্থাৎ মানে ধরো আমি ধরলাম যে একটা চায়ের ফ্যাক্টরি আছে, সেই চায়ের ফ্যাক্টরিটা এখানে যত চা বাগান আছে সবার চা গুলো কিনে নেয়। এখন সে কিভাবে পারিশ্রমিক দিতেছে, মানে সে কিভাবে, ধরো যে একটা চা বাগানে ধরো শ্রমিকদের পারিশ্রমিকটা কিসের উপর নির্ভর করবে, আমি কত দামে চাটা বিক্রি করতেছি সেটার উপর নির্ভর করবে আমি শ্রমিককে কত দাম দিব, মজুরি দিব। এখন আমার কাছ থেকে যদি ওই ফ্যাক্টরিটা অনেক কম দামে চাটা কিনে নেয়, নির্ধারণ করে দেয় যে অনেক কম দামে কিনে নেয়, সেক্ষেত্রে আমি মালিক হিসাবে আমার কি হয়ে যাবে, আয় কম হবে। সেখান থেকে আমি তাহলে কি করবো, শ্রমিকদের মজুরি কমিয়ে দিব। এটা দ্বারা কি হবে, শ্রমিক শোষণ পরিমাপ করা যায়। ঠিক আছে, এরপর দেখো বিক্রেতার অবাধ প্রবেশ এবং প্রস্থান বিদ্যমান। অর্থাৎ বিক্রেতা চাইলে বিক্রি করতে পারবে বা তার পণ্য উৎপাদন করতে পারবে, চাইলে নাও করতে পারবে, স্বাধীনতা আছে। এরপর দেখো ক্রেতার নির্ধারিত দামের উপর মুনাফার প্রকৃতি নির্ধারিত হয়। কিরকম মুনাফা হবে না হবে সেটা কি করবে, ক্রেতা নির্ধারণ করবে। এরপরে দেখো ডুওপসনি। ডুও কথাটা আমি বলেছিলাম কি দুই, ডুও মানে আমি কি বোঝাচ্ছি সবসময়, দুই। যে বাজারে ক্রেতার সংখ্যা, সরি মানে তো আমি বলেছি যে ক্রেতা, যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র 2 জন থাকে কিন্তু বিক্রেতার সংখ্যা কি থাকে, অসংখ্য থাকে। ডুও, এবং ডুও মানে হচ্ছে 2 জন, সনি মানে হচ্ছে কি আমার ক্রেতা, অর্থাৎ 2 জন ক্রেতা থাকবে কিন্তু কি বিক্রেতা অসংখ্য থাকবে, তাকে আমরা বলছি ডুওপসনি বাজার। আখ চাষের অঞ্চলে চিনির কল ধরো 2টা, এবং বাজার হিসেবে এক্ষেত্রে চাষি অনেক হলেও ক্রেতা 2 জন, তাই এটা ডুওপসনি বাজার। ঠিক আছে, কিছু বৈশিষ্ট্য দেখি। ক্রেতা 2 জন হলেও বিক্রেতা অসংখ্য, এটা আমরা দেখলাম। ক্রেতার আধিপত্য থাকায় ক্রেতার যোগসাজশে পণ্যের দাম নির্ধারিত হয়। ক্রেতার এখানে আধিপত্য বেশি থাকে, 2 জন ক্রেতা মিলে নির্ধারিত করবে যে কোন দামে তারা আসলে কিনবে। এরপর দেখো বাজারে বিক্রেতার প্রবেশ অবাধ হলেও ক্রেতার প্রবেশে বাধা বিদ্যমান। অর্থাৎ একটা জেলায় ধরো যে সর্বোচ্চ 2টা চিনিকলি প্রতিষ্ঠা হইতে পারবে, সরকার ধরো এর বেশি আর হইতে দিবে না। তো এরকম কি হবে, প্রবেশে বাধা থাকবে। তারপরে হচ্ছে বাইলেটারাল মনোপলি বাজার, যে বাজারে ক্রেতা একজন বিক্রেতাও মাত্র একজন, সেরূপ বাজারকে বাইলেটারাল মনোপলি বাজার বলা হয়। সংজ্ঞাটা একটু দেখে নিবে, কি বলেছে, যে বাজারে ক্রেতা একজন থাকবে বিক্রেতাও মাত্র একজন থাকবে, সেরূপ বাজারকে কি বলা হয়, বাইলেটারাল মনোপলি বাজার বা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, মানে ক্রেতাও একজন বিক্রেতাও একজন। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো দেখি। বাজারে একজন ক্রেতা এবং একজন মাত্র বিক্রেতা থাকবে। পণ্য ক্রয় বিক্রয়ে গোপনীয়তা বিদ্যমান থাকবে, অর্থাৎ যেহেতু একজন ক্রেতা এবং একজনই বিক্রেতা থাকবে, তাদের মধ্যে একটা কি হবে, গোপনীয়তা রক্ষা হবে। এরপরে দেখো অলিগোপসনি বাজার। আচ্ছা, অলিগোপলি বাজারের বিক্রেতার সংখ্যার সমান অলিগোপসনি বাজারের ক্রেতার সংখ্যা। স্বল্প সংখ্যক বড় ক্রেতা যে বাজারকে নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপসনি বাজার বলে। আমরা এই বাজারটার বৈশিষ্ট্যগুলো দেখলে একটু বুঝতে পারবো যে এই বাজারটা আসলে কোন বাজার। বলছে যে স্বল্প সংখ্যক বড় ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে, মানে কয়েকটা ক্রেতা প্রতিষ্ঠান থাকবে, মাত্র হচ্ছে তোমার 2টা না, বলছে যে স্বল্প সংখ্যক মানে কিছু পরিমাণ থাকবে। বড় ক্রেতা বাজারকে কি করবে, নিয়ন্ত্রণ করবে। বিক্রেতাদের নিকট তাদের দ্রব্যের জন্য স্বল্প বিকল্প রয়েছে। বিক্রেতাদের নিকট তাদের দ্রব্যের কি রয়েছে, স্বল্প বিকল্প থাকবে। অর্থাৎ একটা কোম্পানি ধরো যে একরকম প্রোডাক্ট বানাচ্ছে, আরেকটা কোম্পানি তার থেকে একটু ভিন্ন ধরনের বানাবে, মানে যেন প্রতিযোগিতা করতে পারে। এরপর দেখো বাজারে অবাধ প্রবেশে তাৎপর্যপূর্ণ বাধা বা প্রতিবন্ধকতা রয়েছে। অবাধ ভাবে ধরো যে কোনো ফ্যাক্টরি এখানে তৈরি হতে পারবে না, ধরো সরকার এখানে নিষেধাজ্ঞা থাকতে পারে, বা ধরো যে অন্যান্য যে ফার্মগুলো আছে তারা এক ধরনের নিষেধাজ্ঞা তৈরি করতে পারে, যার কারণে হয়তো কি করতে পারবে না, অবাধ প্রবেশ এখানে থাকবে না। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে মনবসনিষ্ঠিক প্রতিযোগিতামূলক বাজার। এটা কিরকম, মনবসনিষ্ঠিক প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতাদের সংখ্যা একচেটিয়া প্রতিযোগিতার বিক্রেতাদের সংখ্যার প্রায় সমান। আচ্ছা, আমি হচ্ছে এটা বৈশিষ্ট্যগুলো দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে এই বাজারটা কিরকম। প্রথমত ক্ষুদ্র ক্রেতার সংখ্যা কি থাকবে, অধিক থাকবে। পণ্য সমজাতীয় তবে সুনির্দিষ্ট নয়, একই রকম পণ্য থাকবে কিন্তু সেগুলো সুনির্দিষ্ট হবে না। সম্পদের গতিশীলতা পূর্ণমাত্রায় নেই। বাজার সম্পর্কে ধারণা দিন দিন বৃদ্ধি পেলেও সঠিক জ্ঞানের অভাব। আচ্ছা, প্রত্যেকটা বাজারের বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে কিন্তু তোমরা একটা বাজার থেকে আরেকটা বাজারকে পৃথক করতে পারবে। আরেকবার দেখি, এখানে বলেছে মনবসনিষ্ঠিক প্রতিযোগিতামূলক বাজার, বলেছে মনবসনিষ্ঠিক প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতাদের সংখ্যা একচেটিয়া প্রতিযোগিতার বিক্রেতাদের সংখ্যার প্রায় সমান।
একচেটিয়া প্রতিযোগিতায় ক্ষুদ্র স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে, পক্ষান্তরে মনোপসনিস্টিক প্রতিযোগিতামূলক বাজারে ক্ষুদ্র স্বল্প সংখ্যক ক্রেতাও থাকে। এ বাজারে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ক্ষতিকর দিকগুলো থেকে ক্রেতাকে সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট প্রতিযোগিতা বিদ্যমান থাকে। অর্থাৎ একদম একচেটিয়া না হয়ে এটা তার থেকে কিছুটা প্রতিযোগিতামূলক। বলেছে কি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ক্ষতিকর দিকগুলো থেকে ক্রেতাকে সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট প্রতিযোগিতা এখানে বিদ্যমান থাকে। বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিব। আচ্ছা, কার্যকর প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে একচেটিয়া প্রতিযোগিতা তীব্রভাবে বিদ্যমান থাকলেও সেখানে যদি যথেষ্ট প্রতিযোগিতা বজায় থাকে যার ফলে ভোক্তারা একচেটিয়া বাজারে ক্ষতিকর শোষণ থেকে রেহাই পায়, তাকে কার্যকর প্রতিযোগিতামূলক বাজার বলে। আচ্ছা, এগুলো হচ্ছে তোমরা একটু রিডিং করে নেওয়ার মতো করে নিবে, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। এরপর দেখো বিভেদমূলক একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের আমরা প্রকারভেদগুলো দেখতেছি। হ্যাঁ, এরূপ বাজারে বিক্রেতা দাম বৈষম্যকরণ নীতির অধীনে বিভিন্ন ক্রেতার নিকট হতে পৃথক দাম আদায়ের লক্ষ্যে 3 ধরনের নীতি গ্রহণ করে থাকে। একজন ক্রেতা যতটুকু দাম দিতে প্রস্তুত থাকে, বিক্রেতা সবটুকু দাম আদায় করে নেয়। ভোক্তার নিকট কোনো সামর্থ্য আর উদ্ধৃত থাকে না। ক্রেতাদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে বিভিন্ন গ্রুপ থেকে পৃথক পৃথক দাম আদায় করতে পারে। পণ্যের বাজারকে 2 বা ততোধিক অংশে বিভক্ত করে প্রতিটি বাজারে পৃথক দাম ধার্য করার নীতি গ্রহণ করতে পারে। আবারও বলছি, এগুলো তোমরা হচ্ছে একটু রিডিং এর মতো করে পড়ে নেবে, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, আমরা এখন দেখব যে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য কি। কোনটাকে আমরা ফার্ম বলবো, কোনটাকে আমরা শিল্প বলবো, সেটাই আমরা একটু দেখছি। অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। খেয়াল করো কি বলেছে, অর্থনীতিতে দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠান। আবারও বলছি যে একক প্রতিষ্ঠান, দেখো একক প্রতিষ্ঠান, সেটাকে আমরা বলছি ফার্ম। যেমন এক একটি কাগজ কল বা গার্মেন্টস কারখানা হলো এক একটি ফার্ম, মানে এটা হচ্ছে একককে বোঝাচ্ছে। হ্যাঁ, ধরো একটা কাগজ কল, ওটাকে ধরো আমি ধরো ধরো ওটাকে আমি কি বলছি, ওটাকে বলছি যে ফার্ম। ধরো একটা গার্মেন্টস পোশাক, একটা গার্মেন্টসকে আমি বলছি গার্মেন্টস কারখানা, সেটাকে আমি ফার্ম হিসাবে অবহিত করতেছি। আরেকটা জিনিস দেখো, শিল্প। কোন সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে আমি কি বলবো, শিল্প। ধরো যে এখানে আমি দিলাম যে একটা পোশাক শিল্প, পোশাক কারখানা না, আর এটা ধরো হচ্ছে পোশাক কারখানা। তাহলে এককভাবে হচ্ছে একটা ফার্ম, হচ্ছে আরেকটা ফার্ম। আর দুইটা ফার্মকে আমি যখন একসাথে করতেছি তখন আমি এটাকে কি বলতেছি, শিল্প। অন্যভাবে বলা যায়, যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদের উল্লেখযোগ্য ব্যবহারের মাধ্যমে যেসব সেবামূলক কর্ম সম্পাদিত হয় সেসব কর্মসেবা শিল্পের অন্তর্ভুক্ত। বাংলাদেশের সকল কাগজ কল বা সকল গার্মেন্টস কারখানাকে যথাক্রমে কাগজ শিল্প বা গার্মেন্টস শিল্প হিসেবে অভিহিত করা হয়। ফার্ম ও শিল্পের মধ্যে কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান, যেগুলো আমরা এখন আলোচনা করবো। হ্যাঁ, দেখো প্রথমত আসে সংজ্ঞায়নে। যে কোনো জিনিসের পার্থক্যের মূল যে ব্যাপারটা সেটা আমরা কোথায় পাই, সংজ্ঞায়নে। দুটা সংজ্ঞায়ন খেয়াল করলে আমরা কি করতে পারবো, দুটা জিনিসের মধ্যে পার্থক্যটা দেখতে পারবো। একই ব্যবস্থাপনা বা মালিকানায় উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ এক বা একাধিক প্লাট থাকতে পারে। এ প্লাটগুলোর সমষ্টিকে ফার্ম বলে। বলছে যে একজন মালিক, ধরো তার 10টা ছোট ছোট কারখানা আছে, একটা নির্দিষ্ট মালিক, হ্যাঁ, তিনি একই রকম ভাবে 10টা কারখানা বানিয়েছে। তো এই 10টা কারখানাকে, একজন মালিকের এই 10টা কারখানাকে আমি একত্রে বলছি যে তার ফার্ম এটা। হ্যাঁ, এই 10টা কারখানাকে একত্রে আমি তার ফার্ম বলতেছি। এখন বলছে যে একই দ্রব্য বা সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে ক্রিয়াশীল সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। এই যে বললাম একজন মালিকের 10টা কারখানা আছে, আরেকজন মালিকের আমি ধরলাম যে 10টা কারখানা আছে। এখন এই মালিকের 10টা কারখানাকে আমি বলতেছি যে ফার্ম, ওই মালিকের 10টা কারখানাকে আমি বলতেছি ফার্ম। দুইটা আমি যখন যোগ করব তখন কি হবে, শিল্প হবে। তাহলে আশা করি ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য বুঝেছো। ফার্ম হচ্ছে আমার বোঝাচ্ছে ছোট পরিসর, হ্যাঁ, একজন ব্যক্তি বা একজন মালিক বা একটা নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে আমি বোঝাচ্ছি ফার্ম। আর শিল্প হচ্ছে আমি বিভিন্ন মালিকের যে ফার্মগুলো যোগ করে যেটা পাই সেটা হচ্ছে শিল্প। এরপর দেখো প্রতিষ্ঠানের সংখ্যা। কোনো নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে।
এখানে বলছে যে একই দ্রব্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠান, একটা হচ্ছে একটা নির্দিষ্ট দ্রব্য উৎপাদন করার জন্য, ধরো যে বিস্কুটের একটা যদি কারখানার দিকে দেখি, একজন মালিকের একটা কারখানার দিকে, সেটা হচ্ছে ফার্ম। কিন্তু এরকম 10টা মালিকের 10টা বিস্কুট ফ্যাক্টরি থাকলে সেটাকে আমি বলছি শিল্প। অর্থাৎ শিল্পের সমজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা একাধিক। ব্যবস্থাপনা, ফার্ম একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়, অর্থাৎ একজন মালিকের দ্বারা পরিচালিত হবে। শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়, অর্থাৎ মালিক আলাদা, ব্যবস্থাপনাও আলাদা হবে। এরপর দেখো পরিধি, ফার্মের পরিধি সীমিত, শিল্পের পরিধি ব্যাপক। এটা তো বুঝতেই পেরেছো কেন। এরপর চলে যাই পরের স্লাইডে। উৎপাদন এবং দাম, নির্ধারিত নীতি ফার্মের উৎপাদন ও দাম নির্ধারণ নীতি ক্ষুদ্রতর আঙ্গিকে বিশ্লেষণ করা হয়। যেহেতু ফার্ম একটা ছোট ধারণা, তাই এখানকার যে উৎপাদন এবং দাম নির্ধারণ এগুলা কি হবে, ক্ষুদ্র আঙ্গিকে আমি বিশ্লেষণ করব। অন্যদিকে দেখো শিল্পের উৎপাদন এবং দাম নির্ধারণ নীতি আমি বৃহত্তর আঙ্গিকে বিশ্লেষণ করব, কারণ এটা আমাকে একটা বৃহত্তর ধারণা দিচ্ছে। এরপরে দেখো দাম নির্ধারণ, ফার্ম দাম গ্রহীতা হিসেবে অনুমিত, দামের উপর সে কোনো প্রভাব রাখতে পারে না। বলছে যে ফার্ম কি করতে পারে না, দামের উপর কোনো প্রভাব রাখতে পারবে না। অর্থাৎ মার্কেটে ধরো আমার জাস্ট 10টা কারখানা আছে, এই 10টা কারখানা দিয়ে আমি মানে পুরো মার্কেটে দাম নিয়ন্ত্রণ করতে পারবো না। অন্য দ্রব্যের দাম নির্ধারণে শিল্প বড় ভূমিকা পালন করে। আমি এখন ধরো 10টা, একটা সাবান ফ্যাক্টরি কখনো সাবানের দাম নির্ধারণ করতে পারবে না, বরং 10টা সাবান ফ্যাক্টরির প্রোডাক্টগুলো বিশ্লেষণ করে একটা দাম নির্ধারিত হবে যে কোন প্রোডাক্টের দাম কিরকম হবে। তাই এটাই বলেছে যে পণ্যদ্রব্যের দাম নির্ধারণে শিল্প বড় ভূমিকা পালন করে। শিল্পের যোগান বাজার চাহিদার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে পণ্যের দাম নির্ধারণ হয়। এরপর দেখো যোগান, কোন ফার্মের যোগান সারা বিশ্বের মোট উৎপাদনের তুলনায় যৎ সামান্য বলা যায়। সারা বিশ্বই যদি তুলনা করো, হ্যাঁ, ধরো সারা বিশ্বে কত কত মালিক আছে, কত কত ফ্যাক্টরি আছে, তার মধ্যে তোমার ধরো 10টা ফ্যাক্টরি আছে, এটা খুবই নগণ্য না? সেটাই বলেছে যে যৎ সামান্য বলা যায়। মনে করি কানাডার একটি বৃহৎ ফার্ম 40,000 টন গম উৎপাদন করে, এটা কিন্তু পুরো বিশ্বের অনুযায়ী, বিশ্বের তুলনায় কিছুই না এরকম। শিল্পের যোগান ফার্মের তুলনায় অধিক, যেমন সমগ্র বিশ্বে গম উৎপাদনের বার্ষিক পরিমাণ বলেছে 200 মিলিয়ন টন। শিল্প মানে একটা সামগ্রিক ধারণা দিচ্ছে, তার মানে এটার মাধ্যমে কি করতে পারছো তুমি, একটা বিষয় সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারছো বা একটা পূর্ণাঙ্গ ধারণা পাচ্ছ শিল্পের মাধ্যমে, যেটা ফার্মের মাধ্যমে পাওয়া সম্ভব না। চাহিদা রেখা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার অধীনে ফার্মের চাহিদা রেখা ভূমি বা পরিমাণ অক্ষের সমান্তরাল তথা আনুভূমিক হয়। এক্ষেত্রে একটি ফার্ম বাজার দামকে মেনে নিয়ে বাড়তি উৎপাদন করার সিদ্ধান্ত নেয়। আর এখানে দেখো শিল্পের ক্ষেত্রে কি বলেছে, শিল্পের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। আমরা আজকের ক্লাসে মূলত একদম বাজারের যে শ্রেণী বিভাগ সেটা বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেই সাথে আমরা ফার্ম এবং শিল্পের মধ্যে যে পার্থক্যটা সেটা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা, তার আগে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম, নেক্সট ক্লাসে আমরা আমাদের যে ভারসাম্য সেই ভারসাম্য থেকে শুরু করবো। হ্যাঁ, আপাতত এই পর্যন্তই। তোমাদেরকে আরো একবার ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আশা করি পরবর্তী ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করবে। ধন্যবাদ।